বউ আমার লজ্জাপতি। ইস, এত লজ্জা কেন বউয়ের? নীলের মুখে বউ কথাটা শুনতেই পরি লজ্জায় নুয়ে যাচ্ছিল। ইস, নীল তো এমন ছিল না, তাহলে এখন এমন করে কেন? লজ্জা দিয়েই বুঝি মেরে ফেলবে। পরি কিছু বলল না, শুধু নীলের স্পর্শ অনুভব করতে লাগলো। নীলের স্পর্শে কোনো বাজে ইঙ্গিত নেই, নেই কোনো গভীর চাওয়া। নীলের স্পর্শে রয়েছে শুধু অগাধ ভালোবাসা। এই স্পর্শ তার ভালোবাসাকে আগলে রাখার জন্য, আশ্বস্ত করার জন্য। নীলের মতো একজনকে পরি কখনো এতটা ভালোবেসে ফেলবে ভাবতেও পারেনি। আর অবশেষে নীলও যে পরীকে ভালোবাসে, এটা তোর পুরো স্বপ্নই। এত বছরে কষ্টগুলো যেন ধীরে ধীরে মেঘ হয়ে উবে যাচ্ছে। ভালোবাসার সামান্য পূর্ণতার স্বাদ পেয়ে পরি নিজেকে পরিপূর্ণ ভাবছে। এই মানুষটা যে তার ভাবতেই পরি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাচ্ছে। নীল আর পরি একে অপরের অদৃশ্য অনুভূতিগুলো স্বাদ নিচ্ছে। দুটো মনের একটাই চাওয়া, এভাবেই যদি সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। ভালোবাসার এই অমায়িক অনুভূতি এতটা দুর্দান্ত কেন? এই উত্তর কি কেউ জানে? বোধহয় জানে না। প্রতিটা ভালোবাসায় ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে আসে। দুটি মনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে এভাবে যেন হাতে হাত রেখে জীবনের শেষ সময় অবধি থাকতে পারে। সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরে বেডের ওপর বসে আছেন। রাগে মাথাটা তার ফেটে যাচ্ছে। দুপুরে ভাইকে ফোন করেছিলেন। ভাইয়ের কথাতে সুলতানা বেগমের রাগ মাথায় চড়ে বসেছে। যেহেতু বিয়ে হয়েছে তাই নীলসহ সব কিছু ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথেই পরির সংসার হবে। কোথায় ভেবেছে নীলের সাথে সংসার ভেঙে প্রান্তের সাথে ধরিয়ে দেবেন, কিন্তু না, এ কি হচ্ছে এসব? দীর্ঘদিনের প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই নীলের জন্য। কে এই নীল? পরির সাথে কিসেরই বা সম্পর্ক নীলের? ছোট ছোট করে জমিয়ে সাজানো এত বড় প্ল্যান কিছুতেই নষ্ট হতে দেওয়া যায় না। কিছু তো করতেই হবে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সুলতানা বেগমের ক্রোধ মাথায় চড়ে বসেছে। প্রান্ত সুলতানা বেগমকে মাথায় আইস ব্যাগ ধরে রাখতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরেই বললেন, কি আর হবে, তোর মামার মাথার ভূত চেপেছে রে। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথেই মেনে নিবে, কিন্তু ভয়ঙ্কর ঘটনা, এতদিনের সাজানো প্ল্যান সামান্য কারণে নষ্ট হয়ে যাচ্ছে। প্রান্ত ভাবলেশীনভাবে বলল, দেখো আম্মু, আমি অত শত বুঝি না। তোমার কথাতে আমি পরীকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি কখনো বদলাতে পারবো না। পরে তো একদম গাইয়া। এই যুগে সবাই পরে শর্টস আর ও লং। আর তাছাড়া আমি এই একজনের মধ্যে থাকতে পারবো না। এইসব লো ক্লাসের বিয়ে টিয়ে সংসার আমার চলে না। আমি এত কিছু ভাবতে চাই না। পরে দেখতে ভালো, তাই এই প্রাণীতে রাজি হয়েছি। ঘরে ফিরেই ওই রকম একজনকে পাবো তাই। তবে পরে যেরকম মেয়ে কখনো ছুঁয়ে দেখতেও দিবে কিনা সন্দেহ। বিয়ে হলে অধিকার পেয়ে যাব তাই। যাই হোক, এখন আমি আমার অষ্টম গার্লফ্রেন্ডের কাছে যাব। ফিরতে অনেক রাত হবে, আর আমার 10,000 টাকা লাগবে। সুলতানা বেগম ছেলের কথাতে বিরক্ত হলেন। কয়েকটা দিনও কি সামলে থাকা যায় না? যদি কোনো সমস্যা হয়ে যায়? কাবার থেকে 10,000 টাকা বের করে দিয়ে বললেন, দেখ, বুঝে শুনে খরচ কর। পরীর সাথে বিয়ে হলে কপাল খুলে যাবে রে, হাতে চাঁদ পেয়ে যাবি। এখন অন্তত একটু সামলে চল। প্রান্ত টাকা নিয়ে চলে যেতেই সুলতানা বেগম প্ল্যান করতে লাগলেন। এই নীলটাকে তা বের করতেই হবে। নীলকে তো সরাতেই হবে যেভাবেই হোক। এত সুন্দর পরিষ্কার প্ল্যান কিছুতেই নষ্ট হতে দেওয়া যায় না, কিছুতেই না। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। সবাই মিলে নীলের বাসার পেছনের বাগানে বসে আছে। বাগানটা বেশ বড় হওয়াতে কেমন যেন জঙ্গল জঙ্গল অনুভূতি আসে। সবাই হাসি ঠাট্টাতে মেতে উঠেছে। রিহান হাসতে হাসতেই বলল, আচ্ছা দাদা ভাই, আজকে রাতের প্ল্যান কি? নীল মুখ গোমরা করে বলল, আমার পকেট খালি করার ধান্দা করিস না আবার। নীলের কথাতে সবাই হাসতে লাগলো। অনেক মাথায় হাত গুজে বলল, আচ্ছা, যেহেতু বাসা থেকে থিয়েটার রুম আছে, তো সিনেমা দেখলে কেমন হয়? হাফসা উৎসাহ নিয়ে বলল, সেই আইডিয়া। এই ভাইয়া শোন না, প্লিজ আমাকে কালারফুল পপকর্ন এনে দিবি আজকে। সেই হবে সিনেমার সাথে পপকর্ন, উফ, সাথে সফট ড্রিঙ্ক হলে তো কথাই নেই, উড়ে যাবে। নীল হাসতে হাসতে বলল, একটু কম খা। যে গন্ডারের মতো শরীর ছিল, অনেক কষ্ট করে এই চিকনি চামেলি হয়েছিস, আবার না ফুলে যাস।
সবাই একযোগে হাসতে লাগলো। হাফসা মুখ গোমরা করে বলল, ভাইয়া আমি একা না, পরিও মোটু ছিল। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। এই আমি মোটেও মোটা ছিলাম না, আমি তো গুলুমুলু ছিলাম। হাফসা চোখ দিয়ে ইশারা করে বলল চুপ থাকতে, কিন্তু পরি চুপ হলো না। ভাই রে ভাই, একটু গুলুমুলু ছিল বলে ও সবাই মোটা নামক উপাধি ঝুলিয়ে দিয়েছিল। এখন এতগুলো মানুষের সামনে মান সম্মান খোয়ানো যাবে না। হাফসা বেচারা মুখ গোমরা করে রইল। অনিক হাফসাকে এক নজরে দেখে বলল, হাফসা, যারা মোটা তাদের কি বলা হয়? হাফসা কিছু বলল না। এই অনিক আবার কোনো উপাধি দিতে যাচ্ছে কে জানে। অনিক ভ্রু নাচিয়ে বলল, যারা মোটা তাদেরকে এক্সট্রা কিউট বলা হয়। হাফসা অনিকের দিকে উজ্জ্বল চোখে তাকালো। ইস, কেউ তো একজন হাফসাকে সাপোর্ট দিল। হাফসা নীলকে ভেঙচি কেটে দিল। নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নীল বোনের কাছে গিয়ে বসলো, তারপর বলল, হাফসা বাবু রাগ করে না, অনেকই রাইট, তুমি এক্সট্রা কিউটি ছিলে, তো আবার এক্সট্রা কিউট হয়ে যাও তো। এই কথা বলতেই সবাই হাসতে লাগলো। হাফসা রাগি চোখে তাকাতেই সবাই দমে গেল। নিশাদ বলল, তো ফাইনাল, তো রাতে সিনেমা দেখব। সবাই সম্মতি জানালো। রনি জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল। তো কি মুভি দেখা হবে? সবাই ভাবতে লাগলো। নীল পরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অবভিয়াসলি হরর মুভি। হরর মুভি শুনতেই পরীর চোখ ছানা বড়া হয়ে গেল। পরী শুকনো ঢোক গিলে তুতলিয়ে বলল, কেন? অন্য মুভি নয় কেন? হরর মুভি ক্যান্সেল। অনেক ভেবে বলল। ওকে, তাহলে কি দেখা যায়? পরীর চোখ মুখে খুশির ঝলকানি ফুটে উঠল। নীল ভ্রুকুচকে বলল, ক্যান্সেল কেন হবে, অবশ্যই আমরা হরর মুভি দেখব। পরী ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, না, অন্য মুভি। নীল পরীর দিকে তাকিয়ে প্রশ্নসূচক সুরে বলল, কেন পড়ি, তুমি বুঝি ভয় পাও? পরী শুকনো ঢোক গিলে নিল। পরী অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, মোটেও না, আমার ভালো লাগে না তাই বলছি। নীল বাঁকা হেসে বলল, বুঝেছি ভয় পাও, কিন্তু বলবে না। এই এই হরর মুভি বাদ, পড়ি ভয় পায়। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মোটেও আমি ভয় কেন পাবো? নীল ভ্রুকুচকে বলল, তো বলছো ভয় পাও না? পরী একটু ভাব নিয়ে বলল, না, ভয় পাই না। নীল মুচকে এসে বলল, তো আর কি, হরর মুভি ডান, পড়ি তো ভয় পায় না। পরী অসহায় দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল। নীল বাঁকা হাসল। পরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এই হালকা শীতের মধ্যেও পরী তো বারবার করে চাইছে যাতে কোনোভাবে হরর মুভি দেখা বাদ হয়ে যায়। সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত রোজিনা বেগম। বাড়িতে এতগুলো মানুষ, সবার জন্য হালকা পাতলা নাস্তা তো বানাতেই হবে। আবার রাতে নাকি মুভি দেখবে, তাই ডিনার করবে কি করবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। একটু ভারী নাস্তায় বানাচ্ছেন উনি। কাজে সাহায্য করছে বাসার সার্ভেন্ট। চপ ভাজতে ভাজতে রোজিনা বেগম বললেন, কলি শোন, আমি তোর ভাইজানকে কফি দিতে যাচ্ছি, একটু চপগুলো দেখতো। কলি বলল, আসছি আপা। রোজিনা বেগম কফি হাতে নিয়ে বললেন, পারবি তো? কলি সম্মতি জানিয়ে বলল, হ আপা, পারুম, আপনি চিন্তা কইরেন না, কাম তো প্রায় শেষই। রোজিনা বেগম কফি হাতে যেতে যেতে বললেন, আচ্ছা আমি যাচ্ছি, তুই খাবারগুলো সাজিয়ে রাখিস। কলি সম্মতি জানাতে রোজিনা বেগম ওপরে উঠে গেলেন। হানিফ আহমেদ রুমে বসে কাজ করছেন। বিড়িতেই তার ছোটোখাটো বিজনেস আছে, মাঝে মাঝে দেশের বাইরেও যেতে হয়। রোজিনা বেগম কফি দিতেই হানিফ আহমেদ মৃদু হেসে বললেন, বসো। রোজিনা বেগম হানিফ আহমেদের পাশে বসলেন। হানিফ আহমেদ কফি কাপে চুমুক দিয়ে বললেন, ছেলেমেয়েরা ভালো থাকলেই আমাদের শান্তি, ওদের মুখের হাসি দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। রোজিনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন সব ভালোই ভালোই হলেই হয়। হানিফ আহমেদ কফিটা অর্ধেক শেষ করে কফি কাপ সাইডে রেখে আবার ল্যাপটপের কাজে মজে গেলেন। রোজিনা বেগম ভ্রুকুচকে বললেন, এ কি, কফি শেষ করে কাজ করো? হানিফ আহমেদ কাজ করতে করতে বললেন, না, কাজটা শেষ করতে হবে। তোমার ছেলের বিজনেসের কিছু শেয়ার বিডিতে সেট করবে, আর তাই এত কাজ। তাছাড়া নীল তো এখন আর বছরের পর বছর ধরে লন্ডনে থাকবে না, লন্ডনে মেন বিজনেস থাকবে, যখন দরকার হবে যাওয়া আসা করবে। রোজিনা বেগম হেসে বললেন, আচ্ছা তুমি কাজ করো, আমি সবাইকে ডেকে নিয়ে নাস্তা দিই। আর তুমি তো তেল মশলা খাবে না, তো একটু স্যুপ বানিয়ে দিই। হানিফ আহমেদ সম্মতি জানাতেই রোজিনা বেগম নিচে চলে গেলেন। আফজাল হোসেন সহ পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে আছে। আমান আর নিশা দুজনেই কাঁদছে। আমান বলল,
আব্বু আপু যখন কাঁদছিল তখন অনেক বলেছিলাম এভাবে জোর করো না, কিন্তু তোমরা শুনলে না। নিশাত কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে, কথা বলতে পারছে না। ভাই বোনের সাথে ঝগড়া মারামারি হলেও দিন শেষে একে অপরকে খুব ভালোবাসে ওরা। নিশা আদো আদো বুলিতে বলল, আমি নীল ভাইয়াকে আগে দেখেছি। আপু আমাকে একবার দেখেছিল, কিন্তু কিছু বলেনি। নিশার কথাতে আফজাল হোসেন থমকে গেলেন। তবে কি নীলের সাথে পরীর রিলেশন ছিল, নাকি অন্য কিছু? পরী কেন বলেনি তাদের? আফজাল হোসেন চিন্তাতে পড়ে গেলেন। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। বারবার চিন্তায় এসে মাথায় হানা দিচ্ছে। হাফসা করিডোরে বসে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। অনিক এসে হাফসার পাশে বসে পড়ল। হাফসা অনিককে একবার দেখে মিষ্টি হাসি দিল। অনিকও মিষ্টি এসে বলল, গান শুনছো? হাফসা মাথা ঝাঁকালো। অনিক মৃদু হেসে বলল, কি গান? হাফসা কান থেকে ইয়ারফোন খুলে বলল, আমার সব থেকে ফেভারিট সং জাস্টিন ফিভারের বেবি সং। উফ, জাস্ট অসাম। অনিক অবাক হয়ে বলল, ওহ রিয়েলি? হাফসা মাথা ঝাঁকালো। অনিক হেসে বলল, আমারও। হাফসা ভ্রু কুঁচকাতেই অনিক বলল, রিয়েলি? আমি এই সংটা খুব ভালো গাইতেও পারি। হাফসা অবিশ্বাসী চোখ নিয়ে তাকিয়ে বলল, মজা করছেন? অনিক মৃদু হেসে বলল, মজা কেন করব, সত্যি আমি এটা খুব ভালো গাইতে পারি। ওকে, তোমাকে শোনাবো নে, তাহলে তুমি বুঝতে পারবে। হাফসা সম্মতি জানালো। তারপর কিছুক্ষণ গল্প করলো। হাফসা ফোনে টাইম দেখে বলল, 9:30 বাজে ভাইয়া, এখনও আসে না কেন? সব কিছু ঠিকঠাক করতেও তো 1 ঘন্টা লাগবে। অনেক চিন্তিত স্বরে বলল, দেখছি নীল কোথায়। নীলকে ফোন লাগাতে নীল এসে হাজির, হাতে এক গাদা জিনিসপত্র। হাফসার ওপর ফেলে দিয়ে অনিকের পাশে বসে পড়ল নীল। নীলকে দেখেই অনিক পিঠ চাপড়ে বলল, বাজে কয়টা? এখনই তো ফোন দিচ্ছিলাম। নীল রাগী ভঙ্গিতে বলল, চুপ কর বেটা, এত সব আনতে গিয়ে তো লেট হলো। কোথায় একটু আপ্যায়ন করবি তা না, উল্টো প্রশ্ন করিস। অনিক বাঁকা হেসে বলল, কেন ভাই, ভাবি কি আদর যত্ন করে না? নীল ভ্যাবাচাকা খেয়ে বলল, ছোট বোন আমার সামনে আর তুই। হাফসার চোখ নাচিয়ে বলল, এমন ভাব ধরছ, মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলো না। পিচ্চিকাল থেকেই সব বলো, আর এখন তো আমার বান্ধবীকে বিয়ে করেছ। তোমার ফাও প্যাচাল শোনার মতো সময় আমার নেই, আমি গেলাম। এই বলেই হাফসা ভেঙচি কেটে দিল। তারপর ব্যাগগুলো নিয়ে চলে গেল। নীল আর অনিক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অনিক হাসি থামিয়ে বলল, কোন মুভি দেখবো আমরা? নীল শান্ত স্বরে বলল, দ্য রং হাউস। অনিক চোখ বড় বড় করে বলল, ইংলিশ হরর মুভি ভাই, ওরা তো ভয়ে শেষ হয়ে যাবে। নীল বাঁকা হেসে বলল, এটাই তো তাই। অনিক মৃদু হাসলো, সাথে নীলও। হাফসা হন্তদন্ত হয়ে পরীর রুমে ঢুকলো। পরী উপর হয়ে শুয়ে টিভি দেখছিল। হাফসাকে রাগে মুড়ে রুমে ঢুকতে দেখেই পরী উঠে বসলো। হাফসার দিকে তাকিয়ে একবার আগাগোড়া দেখে নিল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। পরী হালকা ভয় নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হাফসা পরীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোর জামাইয়ের জন্য আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। হাফসার কথা শুনে পরী ভ্যাবলা হয়ে গেল। পরী ইনোসেন্ট ফেস করে বলল, কে কির জামাই? আমি পিওর সিঙ্গেল। হাফসা কিছু বলতে যাবে, তার আগেই নীল এসে হাজির। নীল হাফসাকে উদ্দেশ্য করে বলল, হাফসা, জিহান সহ সবাইকে থিয়েটার রুমে নিয়ে যা, একটু পরেই মুভি শুরু হবে। হাফসা কিছু না বলে চলে গেল। বাইরে বেরিয়ে ভাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করলো। শেষমেশ নিজেই বোকা হয়ে গেল। ভাইয়ের 14 গোষ্ঠীর মধ্যে একজন তো হাফসাও, তাই না? হাফসা আনমনে হাসতে লাগলো। আজকাল উল্টোপাল্টা কথা বলছেও। হাফসা চলে যেতে নীল রুম লক করে দিল। পরি ভয়ের তো চোখে তাকালো। যেখানে নীল নিজেই পরির জন্য আলাদা রুম দিয়েছে, সেহেতু উল্টোপাল্টা কিছু হওয়ার চান্স 0। তবুও কেন জানি পরি ভয় পাচ্ছে।